আসসালামু আলাইকুম। আইসিটি বাই সোনিয়া পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের ভিডিও কিছু আপলোড করছিলাম আমি। সিরিজ আকারে বলেছিলাম আসলে ভিডিওগুলো আপলোড করব। কিন্তু একটা সমস্যা থাকার কারণে আসলে দীর্ঘ একটা বিরতির পর আমি আবার ক্লাস শুরু করলাম। আজকে আমরা দ্বিতীয় ক্লাসটি করব। আ দ্বিতীয় ক্লাসে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কি, আজকে আমরা শিখব অনুবাদক প্রোগ্রাম নিয়ে। হ্যাঁ, অনুবাদক প্রোগ্রাম বা থিওরির পঞ্চম অধ্যায়ের থিওরির প্রথম অধ্যায়ের যে থিওরির অংশটা, সেটার দ্বিতীয় পর্ব নিয়ে আসলে আজকে কথা বলব। অনুবাদক প্রোগ্রাম আমরা গত ক্লাসে বা প্রথম ক্লাসে শিখেছিলাম যে মেশিন ভাষা দিয়ে যদি আমরা কোনো প্রোগ্রাম তৈরি করি, অর্থাৎ কম্পিউটার সরাসরি যে ভাষাটা বোঝে সেই ভাষায় যদি কোনো প্রোগ্রাম আমরা তৈরি করি, তাহলে সেই প্রোগ্রামগুলোকে বলা হয় বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম। আর মেশিন ভাষা ব্যতীত অন্য কোনো ভাষায় যদি আমরা প্রোগ্রাম রচনা করি, তাহলে সেটাকে আমরা বলবো সোর্স প্রোগ্রাম বা উৎস প্রোগ্রাম। এখানে তার মানে আমরা বুঝতেই পারছি যে সোর্স প্রোগ্রাম হচ্ছে মানুষের জন্য, অর্থাৎ মানুষ যে ভাষাটা বোঝে সেটাকে বলছি আমরা সোর্স প্রোগ্রাম। আর যে ভাষাটা কম্পিউটার বোঝে সেটাকে, সেই ভাষায় তৈরি প্রোগ্রামকে আমরা বলছি অবজেক্ট প্রোগ্রাম। তাহলে আমাদের মূল উদ্দেশ্য কি? কম্পিউটারের সাহায্যে যেহেতু আমি আমার সমস্যাগুলো সমাধান করতে চাচ্ছি, আমরা গত ক্লাসে শিখেছিলাম প্রোগ্রাম মানেই হচ্ছে যে মানুষের বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে আমরা যখন কম্পিউটারের মাধ্যমে সমাধান করতে চাই, তখন আমরা সেটাকে বলছি প্রোগ্রাম। তার মানে আমরা বলতে পারি যে যেহেতু আমি কম্পিউটারের সাহায্যে আমার সমস্যাগুলো সমাধান করতে চাই, তার মানে আমাকে আল্টিমেটলি তৈরি করতে হবে বস্তু প্রোগ্রাম। কিন্তু বস্তু প্রোগ্রাম তো আমি পারি না, বস্তু প্রোগ্রাম আমি বুঝি না, আমি বুঝি সোর্স প্রোগ্রাম। তো সোর্স প্রোগ্রামটা যেহেতু আমি বুঝি, তাহলে আমি আমার সোর্স প্রোগ্রামেই প্রোগ্রাম তৈরি করব বা প্রোগ্রাম রচনা করব। কিন্তু আলটিমেটলি কম্পিউটারের মাধ্যমে সমাধান করতে হলে আমাকে সেই সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করতে হবে। আমার কথাটা ক্লিয়ার আশা করছি। আমি সোর্স প্রোগ্রাম বা হিউম্যান বিইং সোর্স প্রোগ্রাম বোঝে, কারণ মানুষের ভাষায় তৈরি এই প্রোগ্রাম। ঠিক আছে? মেশিন ভাষা ব্যতীত অন্য যে কোনো ভাষায় তৈরি প্রোগ্রামটাই মোটামুটি মানুষ নিজেরা তৈরি করতে পারে। এটার জন্য আলাদা করে যেহেতু আমাদের নিজস্ব ভাষায় আমরা ইংরেজি বুঝতে পারি, যেহেতু আমরা তৃতীয় প্রজন্ম চতুর্থ প্রজন্ম শিখে এসেছি, তো আমরা জানি যে মোটামুটি সোর্স প্রোগ্রামটা মানুষের বোধগম্য, কিন্তু সেটা কম্পিউটারের বোধগম্য না। তো সেক্ষেত্রে কম্পিউটারকে বোঝানোর জন্য আমার তৈরি করতে হবে বস্তু প্রোগ্রাম। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে যে প্রোগ্রাম বা যে সফটওয়্যার এই উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করতে পারে, সেটাকে আমরা বলছি অনুপাদক প্রোগ্রাম। রাইট? আবার বলছি যে যে সফটওয়্যার বা যে প্রোগ্রাম বস্তু প্রোগ্রামে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে, সেটাকে আমরা বলছি অনুবাদক প্রোগ্রাম। আমাদের সিলেবাসে আমরা 3 প্রকার অনুবাদক প্রোগ্রাম পেয়েছি, সেটা হচ্ছে অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। তাহলে আমরা নিচে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, সোর্স কোড অবজেক্ট কোডে রূপান্তর হচ্ছে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আসি অ্যাসেম্বলারটা কি। শুরুতেই অ্যাসেম্বলারটা যদি বলি, সহজ ভাষায় বলতে গেলে আমরা দ্বিতীয় প্রজন্মের ভাষা শিখেছি অ্যাসেম্বলি ভাষা। সেই অ্যাসেম্বলি ভাষাকে অবজেক্ট বস্তু প্রোগ্রামে রূপান্তর করার জন্য যে অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন, সেটাকে আমরা বলছি অ্যাসেম্বলার। এখানে আমরা দেখতেই পাচ্ছি অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়ে থাকে, সেটাকে বলছি আমরা অ্যাসেম্বলার। এটাও প্রোগ্রামে কোনো ভুল থাকলে সেক্ষেত্রে এরর মেসেজ দেয়। সো আমরা কি শিখলাম? দ্বিতীয় প্রজন্মের যে ভাষা, সেই ভাষাকে যদি আমি কম্পিউটারের ভাষায় অর্থাৎ মেশিন ভাষায় রূপান্তর করতে চাই, তাহলে যে অনুবাদক প্রোগ্রামটি কাজ করে সেটাকে আমরা বলছি অ্যাসেম্বলার। ওকে, এবার আমরা আসি আমরা ফার্স্টে যাচ্ছি কম্পাইলারে। কম্পাইলারটা কি? এখানে কম্পাইলার বলছে উচ্চ স্তরের লিখিত ভাষার প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে যে অনুবাদক প্রোগ্রাম, তাকেই কম্পাইলার বলে। ওই একই কথা, সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করাই হচ্ছে কম্পাইলারের কাজ। এখন কম্পাইলার প্রথমে কি করে? পুরো প্রোগ্রামটাকে একবার পরীক্ষা করে নেয় যে কোনো ধরনের ভুল আছে কিনা। এই ভুলটাকে, মানে সোজা কথা হচ্ছে সিনট্যাক্স ঠিক আছে কিনা। সিনট্যাক্স বলতে আমরা বুঝি ব্যাকরণ বা নিয়ম কানুন। হ্যাঁ, আমরা গ্রামার যেটাকে বলি, হ্যাঁ, লিখিত ভাষায় আমরা গ্রামার যখন লিখি, শেখার কিছু নিয়ম কানুন আছে। ঠিক তেমনই আমি যখন যে ভাষায় প্রোগ্রামটা করছি, সেই ভাষার কিছু নিজস্ব নিয়ম কানুন আছে, যেটাকে আমরা বলছি সিনট্যাক্স। তো কম্পাইলার ওই প্রোগ্রামের সিনট্যাক্স ঠিক আছে কিনা চেক করে। চেক করার পরে কি করে, যখন দেখে যে হ্যাঁ মোটামুটি ঠিক আছে, তখন সে পুরো প্রোগ্রামটাকে কম্পাইলার কি করে, কম্পাইল করে বা মেশিন কোডে রূপান্তর করে, বা আরও সুন্দর করে বলতে গেলে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। ঠিক আছে? তো অবজেক্ট ট্রান্সলেটরের কাজটা করছে কম্পাইলার সেক্ষেত্রে। তো কম্পাইলার কি করে, পুরো প্রোগ্রামটাকে একবারে কম্পাইল করে ফেলে।
একবারে রূপান্তর করে ফেলে এবং সেক্ষেত্রে যদি কোনো ভুল থাকে, সেটা বিভিন্ন ধরনের এরর থাকতে পারে, সে ভুলগুলোকে কি করা হয় একসাথে কম্পাইলার এরর মেসেজ দিয়ে সে বাগ রিপোর্ট দেয়। প্রোগ্রামের ভুলগুলোকে আমরা বলি বাগ। তো বাগের রিপোর্টটা একসাথে দেয় যে কি কি ভুল পাওয়া গেছে সেগুলো যাতে প্রোগ্রামার শুধরে নেয়, বা সেই প্রোগ্রামার সেই প্রোগ্রামের ভুলগুলোকে ঠিকঠাক করে আবার নতুন করে কি করে কম্পাইল করে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পুরো প্রোগ্রামটাকে সে একসাথে কম্পাইল করছে। একটা 15 লাইনের বা 20 লাইনের প্রোগ্রাম হলে সেটা খুব দ্রুততম সময়ে কম্পাইল হয়ে যাচ্ছে। সেই জন্য আসলে কম্পাইলারের ক্ষেত্রে বলা যায় যে কম্পাইলার অনুবাদের কাজটা খুব দ্রুত করে, অনেক দ্রুত করে আসলে কাজটা শেষ করে। এবার আমরা আসি ইন্টারপ্রেটারের ক্ষেত্রে। আচ্ছা, কম্পাইলারের ক্ষেত্রে এখানে কিছু বৈশিষ্ট্যর কথা আমি উল্লেখ করছি। যেমন কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে, এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভিন্ন ভিন্ন হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার প্রয়োজন। একটা কম্পাইলার দিয়েই আসলে সব ধরনের ভাষায় ব্যবহার করা যায় না। আর যেটা বলছিলাম যে প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা সব একসাথে দেখানো হয়, এবং প্রোগ্রাম নির্বাহে বা প্রোগ্রাম এক্সিকিউট করতে সময় কম লাগে। আর একবার যদি কম্পাইল করা হয়ে যায়, অর্থাৎ আমার ভুলগুলো শুধরে ফেলার পর আমি যখন একবার ফাইনাল কম্পাইল করে ফেললাম, এর পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হয় না। যতবার আমি প্রোগ্রামটাকে ব্যবহার করব, বারবার ব্যবহার করতে পারবো, কিন্তু সেটার জন্য আমার কম্পাইল করার প্রয়োজন হয় না। আর কম্পাইলারের একটা বড় সমস্যা হচ্ছে এটা মেমোরিতে বেশি জায়গা নেয়, এবং ডিবাগিং এবং টেস্টিংয়ের ক্ষেত্রে কাজটা একটু ধীরগতি সম্পন্ন। একটু বলি ডিবাগিং জিনিসটা কি। ডিবাগিং হচ্ছে, আমি একটু আগে বলছিলাম বাগ মানে ভুল, প্রোগ্রামের ভুলকে বলে বাগ, আর সেই ভুলগুলোকে শুধরে নেওয়াটাকে বলে ডিবাগ করা। ঠিক আছে, প্রোগ্রামের ভুলগুলোকে শুধরে নেওয়াকে বলে ডিবাগ করা। তো আমি বলছি একটু আগে যে প্রোগ্রামের পুরো প্রোগ্রামটাকে সে একসাথে কম্পাইল করে ফেলছে, একসাথে অনুবাদ করে ফেলছে, কিন্তু ডিবাগ যখন করতে যাচ্ছে, অর্থাৎ ভুলটা যখন শুধরাতে যাচ্ছে কিংবা টেস্ট করতে যাচ্ছে, সেই কাজটা একটু ধীরগতি সম্পন্ন হয়ে থাকে। এবার আমরা চলে আসি ইন্টারপ্রেটারে। একটু আগে যেটা বলছিলাম, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার সংজ্ঞা সেম। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার সেম কাজটাই করে থাকে, সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে থাকে, বা উচ্চস্তর ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষার অবজেক্ট কোডে রূপান্তর করে। অবজেক্ট কোড বা অবজেক্ট প্রোগ্রামে বা বস্তু প্রোগ্রামে রূপান্তর করে। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুইটাই একই কাজ করে, কিন্তু দুইটার কাজ করার ওয়েটা ডিফারেন্ট। ঠিক আছে, ধরনটা ডিফারেন্ট। আমরা যদি এক্ষেত্রে বলি ইন্টারপ্রেটারে দেখি, ইন্টারপ্রেটার হচ্ছে কি একটি নির্দেশ মেশিন আচ্ছা এটা বলা একটু আগেই বলি, এই বর্ণনাটা পড়ার আগে। ইন্টারপ্রেটার কি করে, আমরা একটু আগে বলছিলাম যে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে ফেলে। ইন্টারপ্রেটার কিন্তু সেই কাজটা করে না। ইন্টারপ্রেটার স্টেপ বাই স্টেপ আগায়। ইন্টারপ্রেটার পুরো প্রোগ্রামটাকে একসাথে পরীক্ষা না করে প্রোগ্রামের প্রতিটা স্টেটমেন্ট বা প্রত্যেকটা নির্দেশ একটা একটা করে এক্সিকিউট করে। অর্থাৎ কোনো প্রোগ্রামে যদি 10টা স্টেটমেন্ট থাকে, সে প্রথমে স্টেটমেন্টটা কমপ্লিট করে, তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা, এইভাবে করে একে একে সে সবগুলো স্টেটমেন্ট কমপ্লিট করে বা সবগুলো স্টেটমেন্টকে অনুবাদের কাজটা করে। এখন যেটা বলছি এখানে যে ইন্টারপ্রেটার একটি নির্দেশ মেশিন ভাষায় অনুবাদ করে তা কার্যে পরিণত করে, তারপর পরবর্তী নির্দেশে হাত দেয়। এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, একটি একটি করে লাইন যখন সে অনুবাদ করছে, সেক্ষেত্রে যখনই কোনো ভুল সে পাচ্ছে তখন সে কাজ করা বন্ধ করে দিচ্ছে, এবং ভুল সংশোধন করার পর সে পরবর্তী লাইনে যাচ্ছে। এটাতে যদিও বা ভুল সংশোধন করা, পরিবর্তন করা একটু সহজতর, কিন্তু ওভারঅল প্রোগ্রামটা অনুবাদ হতে সময়টা একটু বেশি নিয়ে নেয়। ঠিক আছে, এই যে যেমন আমরা এখানে দেখছি প্রোগ্রামে ভুল সংশোধন করা, পরিবর্তন করা সহজ, কিন্তু প্রোগ্রাম কার্যকরী করতে কম্পাইলারের তুলনায় সময়টা একটু বেশি লাগে। এবং প্রতিবার যতবার আমি কাজটা করব, যতবার আমি নির্দেশটা দিয়ে কাজটাগুলো করব, ততবার বারবার অনুবাদ করার প্রয়োজন হয়। যেটা একটু আগে বলছিলাম, কম্পাইলারের ক্ষেত্রে একবার অনুবাদ করে ফেললে পরবর্তীতে কিন্তু আর অনুবাদ করার প্রয়োজন পড়ছে না। কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। ইন্টারপ্রেটারের ক্ষেত্রে বারবার অনুবাদ করতে হচ্ছে, যদিও বা কম্পাইলারের তুলনায় মেমোরিতে কম জায়গা লাগে ইন্টারপ্রেটারের ক্ষেত্রে। আর এক্ষেত্রে ইন্টারপ্রেটারের ক্ষেত্রে যদি আমি একটা সুবিধার কথা বলতে বলি যে ইন্টারপ্রেটার তাহলে আমরা কেন ব্যবহার করব, বা ইন্টারপ্রেটার আমরা কোন অর্থে সুবিধা পাচ্ছি। ইন্টারপ্রেটারে প্রোগ্রাম ডিবাগিং এবং টেস্টিং এই দুটো কাজ কিন্তু ভীষণ ফাস্ট হয়। তার কারণ হচ্ছে ডিবাগিং মানে আমরা জানি ভুল সংশোধন করা। তো প্রোগ্রামের কিন্তু ভুল সংশোধনের ক্ষেত্রে ইন্টারপ্রেটার খুব ফাস্ট কাজ করতে পারে। কেন? কারণ ওই যে প্রতিটি লাইন একটার পর একটা লাইন সে এক্সিকিউট করছে, মানে প্রতিটা লাইন স্টেটমেন্ট এর অনুবাদ করার পর সে পরবর্তী লাইনে হাত দিচ্ছে। তো প্রথম লাইনে যদি কোনো বড় ভুল পেয়ে থাকে তাহলে সেই লাইনেই সেটার সমাধান হয়ে যাচ্ছে, সংশোধন হয়ে যাচ্ছে, তারপরে পরবর্তী লাইনে হাত দিচ্ছি। টেস্টিংয়ের ব্যাপারটাও সেম। এই দুইটা কাজ খুব দ্রুতগতি সম্পন্ন ইন্টারপ্রেটারের ক্ষেত্রে। আশা করছি আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের কাজের ধরনটা এবং এই ব্যাপারটাতে আরও ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এবার আসি, আমরা যদি বুঝে থাকি আমরা এবার চলে যাই পরবর্তী স্টেপে।
প্রোগ্রামের সংগঠন, প্রোগ্রামের গঠন নীতি বা গঠন রীতি যেভাবে একটা প্রোগ্রাম তৈরি হয় সেটা কি বলা হয় প্রোগ্রামের সংগঠন। প্রতিটি প্রোগ্রামের ৩টি অংশ থাকে, ইনপুট, প্রসেস, আউটপুট। এই অংশগুলো পারস্পরিক সমন্বয়ে একটা পূর্ণাঙ্গ প্রোগ্রাম তৈরি হয়। ঠিক আছে? এটা আমরা স্টেপ বাই স্টেপ যত আগাবো চ্যাপ্টারে তত বেশি ভালো করে বুঝতে পারবো। এবার আসি একটা প্রোগ্রাম তৈরির ধাপসমূহ কি। এখানে ৭টা ধাপের কথা বলা হয়েছে। এক হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম উন্নয়ন, প্রোগ্রাম বাস্তবায়ন, ডকুমেন্টেশন, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। প্রথমে আসি সমস্যা নির্দিষ্টকরণ। সমস্যা নির্দিষ্টকরণ বলতে কি বোঝানো হয়েছে, এখানে আমি একটা যে সমস্যাটা আমি কম্পিউটারের মাধ্যমে সমাধান করতে চাই সেই সমস্যাটা আমি কি করব, আগে একটা নির্দিষ্ট করব। অর্থাৎ এখানে আমার ইনপুট কি হবে, আউটপুট কি হবে, হ্যাঁ, ইনপুট এবং আউটপুটটা আলাদা আলাদা করে আমরা ডিসাইড করব। সমস্যা বিশ্লেষণে কি আমি ইনপুটটাকে ডিজাইন করব এবং আউটপুটটাকে ডিজাইন করব, এবং ইনপুট এবং আউটপুটের মধ্যকার সম্পর্কটা কি হবে সেটাকে ডিজাইন করব। এটা হচ্ছে সমস্যা বিশ্লেষণ। প্রোগ্রাম ডিজাইনে যদি আসি, আমি ইনপুট ডিজাইন করেছি, আউটপুট ডিজাইন করেছি এবং এদের মধ্যকার সম্পর্ক কী হবে সেই বিষয়ে কাজ করেছি। এখন ইনপুট ডিজাইন, আউটপুট ডিজাইন করার পরে আমাকে কি করতে হবে, প্রোগ্রামটা ডিজাইন করতে হবে। এবং প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে আমি আলটিমেটলি অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সুডোকোড এগুলো করব। এগুলো কি? এগুলো হচ্ছে একটা প্রোগ্রাম তৈরির আগের কিছু ধাপ। অর্থাৎ সরাসরি আমি প্রোগ্রাম তৈরি করতে পারবো না। একটা প্রোগ্রাম কোড করার আগে আমার একটা প্রিপারেশন আছে, প্রস্তুতি আছে। সেই প্রস্তুতিটি কীরকম, যেমন আমি ফাইনাল এক্সামের আগে আমার যেমন কিছু প্রস্তুতি থাকে, আমাকে পড়তে হবে, বারবার ক্লাস টেস্ট দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, দেন আমি একটা বোর্ড এক্সামে বা বড় একটা এক্সামে যাব। ঠিক তেমনি আমরা যখন প্রোগ্রামটা ডিজাইন করব, ডিজাইন করা বলতে আমরা যখন কোডিং করব, হ্যাঁ, প্রোগ্রাম উন্নয়ন বা কোডিং যখন আমরা করতে যাব, সেই কোড করার আগে আমাকে প্রথমে ইনপুট আউটপুট যে আমরা বিশ্লেষণ করেছি, সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে আমরা যে ইনপুট আউটপুট বিশ্লেষণ করেছি, তৃতীয় ধাপে এসে আমরা সেই ইনপুট এবং আউটপুট ব্যবহার করে অ্যালগোরিদম তৈরি করব, ফ্লোচার্ট তৈরি করব, সুডোকোড তৈরি করব। এগুলো কি, এটা আমরা পরবর্তী ধাপে শিখব। তো এই জিনিসগুলো যখন আমার তৈরি করা হয়ে যাবে, তারপর আমি ৪ নম্বর ধাপে যাব। ৪ নম্বর ধাপ হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন বা কোডিং করা। ঠিক আছে? এখানে আমি কোড করব। কোড করব মানে এখানে আমি কোড করব বলতে আমি এখানে আমার যে ভাষা পছন্দ, আমরা তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম, পঞ্চম প্রজন্ম জানলাম, এই যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমি আমার পছন্দসই ভাষায় কোডটা করব। কোডটা করার পরে আমাকে দেখতে হবে প্রোগ্রামটা ঠিকমতো বাস্তবায়ন হলো কিনা। ঠিকমতো বাস্তবায়ন হলো কিনা সেটাকে আমার কি করতে হবে, চেক করতে হবে, টেস্ট করে দেখতে হবে। প্রোগ্রামটাকে টেস্ট করে দেখব, ড্রাই রান করব। মানে হচ্ছে আমার প্রোগ্রামটা ঠিকমতো কাজ করছে কিনা, এটা আমরা বিভিন্ন ভ্যালু দিয়ে দিয়ে চেক করব যে প্রোগ্রামটা আমার ঠিকমতো কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, এটা ছাড়া যদি কোনো প্রোগ্রামের সমস্যা থেকে থাকে, কোনো ধরনের বাগ থেকে থাকে, সেই বাগগুলোকে ডিবাগ করতে হবে। এই পর্যায়ে প্রোগ্রাম বাস্তবায়নে আমরা পরিপূর্ণভাবে প্রোগ্রামটাকে এক্সিকিউট করব বা প্রোগ্রামটাকে আমরা চালাবো, অর্থাৎ ঠিকমতো কাজ করছে কিনা। প্রোগ্রামের সব কিছু ডান হয়ে যাওয়ার পরে আমরা কি করব, ডকুমেন্টেশন করব। ডকুমেন্টেশন আর প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ অলমোস্ট একই জায়গায় পড়ে। ডকুমেন্টেশন হচ্ছে আমি এই যে সমস্যা নির্দিষ্টকরণ থেকে প্রোগ্রাম বাস্তবায়ন পর্যন্ত যা যা করলাম, এই সবগুলোকে আমি স্থায়ীভাবে একটা জায়গায় সেভ করে রাখবো। এটাকে বলে ডকুমেন্টেশন। সেভ করে রাখবো বলতে যাতে পরবর্তীতে পরবর্তী কেউ যদি কাজ করতে চায়, আমার এই প্রোগ্রামটাকে আপডেট করতে চায়, তাহলে সেক্ষেত্রে যেন সে সহজে কাজ করতে পারে, সেটাকে আমরা বলছি ডকুমেন্টেশন। আর এই ব্যাপারটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে যাতে পরবর্তীতে আমার এই প্রোগ্রাম বা কোডগুলো নিয়ে পরবর্তীতে কাজ করার সুযোগ থাকে। এগুলো হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপ। এইভাবে আমরা একটা প্রোগ্রাম রচনা করতে পারি। আলটিমেটলি থিওরিগুলো অনেক বেশি একটু মনে হয়, ঘোলাটে মনে হয়, একটু কঠিন মনে হয় যতক্ষণ না আমরা আসলে মেইন কাজে যাচ্ছি। আমরা যখন প্রোগ্রামগুলো এর পরের ক্লাসগুলোতে দেখব, আমরা তখন বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে প্রোগ্রামটা রচনা করছি। এখন আমি এর পরের ধাপে যাব, অ্যালগোরিদম কি আর ফ্লোচার্টটা কি। খুবই সহজ একটা বিষয়। অ্যালগোরিদম হচ্ছে, আমরা বলছিলাম যে একটু আগে বলছিলাম যে যখন আমরা প্রোগ্রাম ডিজাইন করব মানেই হচ্ছে কোডিংয়ের আগে প্রিপারেশন হিসেবে আমরা একটা মানে জাস্ট কীভাবে দাঁড় করাবো কোডিংটাকে, সেটার একটা মডেল হিসেবে আমরা অ্যালগোরিদম তৈরি করব। আমাদের যে সমস্যা, সেই সমাধানের উপায়গুলোকে যখন আমি ধাপে ধাপে বর্ণনা করব, সেটাকে আমরা বলছি অ্যালগোরিদম। সংজ্ঞাটা দেখি আমরা, সুনির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য, কোনো নির্দিষ্ট একটা সমস্যা সমাধানের জন্য সসীম সংখ্যক অনুক্রমিক নির্দেশের সেটকে অ্যালগোরিদম বলা হয়। সসীম সংখ্যক কেন বলা হয়েছে? অবশ্যই সমস্যাটার যে সমাধান, সেটাও একটা নির্দিষ্ট সমাধান হতে হবে। এমন না যে এটা চলছেই তো চলছে, আমরা সমাধান করছি তো করছি, তা না। একটা সলিউশন আসতে হবে যেটা হবে সসীম সংখ্যক, একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যক
সমাধান আসতে হবে এবং অনুক্রমিক নির্দেশের সেট অর্থাৎ সিরিয়াল বাই যাবে 1 2 3 4 এভাবে যাবে ছোট থেকে বড়। এই সমস্যার সমাধানের ওয়েটা যখন আমরা স্টেপ বাই স্টেপ লিখবো সেটাকে আমরা বলছি অ্যালগরিদম। আমরা পরবর্তী ক্লাসে প্রোগ্রামগুলো দেখবো, সেখানে অ্যালগরিদম, ফ্লোচার্ট তৈরি করা এবং কোড তৈরি করা তিনটা একসাথে শিখবো। তখন আসলে সংজ্ঞার ব্যাপারটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আর অ্যালগরিদমের যদি আমি বলি চিত্রের মাধ্যমে যদি অ্যালগরিদমটাকে প্রকাশ করা হয় সেটাকে আমরা বলবো ফ্লোচার্ট। ফ্লোচার্টের সংজ্ঞাটা দেখি। ফ্লোচার্ট হলো কতগুলো সুনির্দিষ্ট সিম্বল বা চিহ্নের মাধ্যমে অঙ্কিত প্রবাহমান চিত্র যা কোনো সমস্যা সমাধানের ধারাবাহিক ধাপসমূহকে প্রকাশ করে। আর কোনো সমস্যার ধারাবাহিক ধাপসমূহই হচ্ছে অ্যালগরিদম। তাহলে আমরা বলতে পারি প্রবহমান চিত্রের মাধ্যমে যদি আমরা অ্যালগরিদমটাকে প্রকাশ করি, কিছু সিম্বল বা চিহ্ন ব্যবহার করি, তাহলে আমরা সেটাকে বলতে পারি ফ্লোচার্ট। ফ্লোচার্ট নর্মালি দুই প্রকার, প্রধানত সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্ট। আমরা প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে কাজ করব নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা আশা করছি পরবর্তী ক্লাসে আপনাদেরকে পাবো এবং পরবর্তী ক্লাসে আমরা রিয়েল প্রোগ্রাম শুরু করব। তাহলে আমাদের ক্লাসগুলো আরও বেশি এঙ্গেজিং হবে এবং আপনাদের বুঝতে অনেক সহজ হবে। আশা করছি সবাইকে নেক্সট ক্লাসে পাচ্ছি। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।